শুনছেন ইট পাটকেল পর্ব 2, লিখেছেন সানজিদা বিনতে সফি, আর আমি কণ্ঠে ছোঁয়া। বারান্দার সোফায় আয়েশি ভঙ্গিতে বসে মাথা পেছনের দিকে হেলিয়ে রেখেছে আসমিন। নূরের কোনো কথাই তার উপর প্রভাব ফেলতে পারেনি। সেসব নিয়ে মাথাও ঘামাচ্ছে না সে। তার বর্তমান মাথা ব্যথার নাম লারা। এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। কয়েকদিন নেই মাথা খেয়ে দিল। কয়েকটা বিশ্রী গালি দিয়ে মাথা সোজা করে বসলো সে। সামনেই কাচুমাচু করে সানভি দাঁড়িয়ে। কি বুঝেছে এই ছেলেটাকে নিজের বিয়ে করেছে আজও মাথায় আসে না। কি বলবে বলো? আসমিনের গম্ভীর গলা শুনে ঢোক গিলল সানভি। ভয়ে ভয়ে বলল, ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তড়াক করে বন্ধ চোখ খুলে ফেললো আসমিন। রক্তিম চোখে তাকাতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সানভির। আসমিন নিজের ফোনে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, নূর রুমেই আছে সান, অযথা আমার সময় নষ্ট না করে বাকি দিকটা সামলাও। আমি লারা ম্যামের কথা বলছি স্যার। সানভির তাড়াহুড়ো জবাব। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আসমিনের। তবে চেহারায় তার রেশ মাত্র নেই। শান্ত ভঙ্গিতে শুভ্র পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শান্ত গলায় বলল, ওই মেয়েকে আরেকবার ম্যাম বললে এই রিভলভারের একটা গুলি তোমার নামে দান করে দিব। বুঝে শুনে কথা বলবে এরপর থেকে, ঠিক আছে? তাড়াতাড়ি মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানভি। যে লোক কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে ঠান্ডা মাথায় খুন করতে পারে তার দ্বারা সবকিছুই সম্ভব। প্রাণের নিশ্চয়তা থাকলে এই চাকরি সে কবেই ছেড়ে দিত। এসবে এমন ভাবে জড়িয়ে গেছে যে চারিদিকে শত্রুর অভাব নেই। আসমিনের ছায়া মাথা থেকে উঠতেই সে দুনিয়া থেকে উঠে যাবে। লারাকে আমি সরিয়েছি, তাই চিন্তা বাদ দাও। ঠিক আছে স্যার, তবে অভয় দিলে আরেকটা কথা বলতাম। আসমিন শান্ত চোখে তাকালো সানভির দিকে। সাথে সাথেই সানভি গড়গড় করে সব বলতে শুরু করলো। আপনি লারাকে যে গোডাউনে রেখেছিলেন সেখানে সে নেই স্যার। আমাদের গার্ডকে চোখে ফাঁকি দিয়ে কেউ তাকে নিয়ে গেছে। আশেপাশে সব জায়গায় খোঁজ চলছে, কিন্তু কোনোরূপ আশানুরূপ খবর এখনো পাইনি। আসমিন চোখ বন্ধ করে মনে মনে বলল, কাজটা তুমি কি ঠিক করলা না নূর? আমার কাজে বাম হাত ঢোকানো আমি পছন্দ করি না। আমার অপছন্দের কাজগুলোই তুমি সবচেয়ে বেশি করো। ফলাফল ভোগ করার জন্য তৈরি থাকো। চোখ বন্ধ রেখেই সানভিকে বলল, এই মুহূর্তে শুধু আমার মায়ের কাছে এই খবরটা পৌঁছে দাও যে বউ পালিয়েছে, আর অন্দরমহল খালি করে দাও। শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া আর কেউ যেন না থাকে। ওকে স্যার। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল সানভি। রাত 3টার আরামের ঘুম বাদ দিয়ে এসব করতে হচ্ছে। কালারফুল প্রজাপতির মতো সুন্দরী মেয়েরা এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে, অথচ তার সেদিকে নজর দেওয়ারও সময় নেই। এই জীবন রেখে কি হবে? এর চেয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো ঢের ভালো। ভোররাতে মিসেস কামিনী চৌধুরীর বিলাপে ঘুম ভাঙল সবার। আসমিন এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের রুমে হিডেন ক্যামেরা লাগিয়েছে সে। ফোনের স্ক্রিনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে আছে। নূর ঘুমাচ্ছে। ঠিক 2 মিনিটের মাথায় আলসে ভঙ্গিতে উঠে বসল নূর। চুলগুলো মেসি বান করে আড়মোড়া ভেঙে ফিচলে হাসল। হেলে দুলে এসে আসমিনের সেট করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2 ঠোঁট উঁচু করে চুকচুক শব্দ করে উচ্চস্বরে হেসে উঠল। আসমিন হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। এই মেয়েটা এত বিধ্বংসী হলো কবে থেকে? নূর নিজের হাসি থামিয়ে চেহারা দুঃখী দুঃখী করে ফেলে বলল, আহারে, মন্ত্রী সাহেবের বউ পালিয়েছে বুঝি? এখন কি হবে? প্রেস মিডিয়া তো মন্ত্রী সাহেবকে বদনাম করে দিবে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি কোনোভাবেই আপনাকে বদনাম হতে দিব না। আমি ওয়াদা করেছিলাম তো, আপনার বিপদে আপনার পাশে থাকবো। লুক, আই এম হিয়ার। নূর রুম থেকে বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মাথায় সমস্ত শোরগোল থেমে গেল। পুরো দমে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। বিশাল বাগানের মধ্যে বরের গোসলের প্রস্তুতি চলছে। এক সাইডে নূরের ব্যান্ড একের পর এক পারফর্ম করে যাচ্ছে। আজকে নূর এখনও স্টেজে ওঠেনি। সে আসমিনের আসার অপেক্ষায় আছে। তার পারফরমেন্স শুরু হবে আসমিন আসার পর। কয়েক মুহূর্ত পর আসমিন উপস্থিত হলো বাগানে। শুভ্র পাঞ্জাবিতে রাজকুমারের মতো লাগছে তাকে। হলদেটে গায়ের সাথে পাঞ্জাবিটা অসাধারণভাবে মানিয়ে গিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি নূরের দিকেই স্থির। নূর মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ল। আসমিন বাঁকা হেসে গোসলের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াতেই মহিলারা তাকে আবারও হলুদ মাখিয়ে দিল। স্টেজে তখন শুভবিবাহ গান বাজছে। আমজাদ চৌধুরী হাঁক ডেকে নূর বলল,
নূরকে বলল, এদিকে আয় তো তেহজিব মা, আশমিনকে হলুদ লাগিয়ে দে। নূর শয়তানি হেসে হাত ভর্তি হলুদ নিয়ে এলো। নূরকে আসতে দেখে মহিলারা একপাশ হয়ে দাঁড়িয়ে গেল, আশমিন শান্ত চোখে নূরের দিকে তাকিয়ে। নূর আশমিনের মুখোমুখি দাঁড়িয়ে গুনগুন করে গাইতে লাগলো, আমার জায়গায় বসিয়েছ অন্য কাউকে যেমন, তোমার জায়গাও দিয়ে দেব অন্য কাউকে তেমন। আশমিনের গালে হলুদ লাগিয়ে দিতেই আশমিন নূরের হাত চেপে ধরল, হেঁচকা টানে নূরকে ঘুরিয়ে নিল। সাথে সাথে আশমিনের বুকের সাথে নূরের পিঠ লেগে গেল। আশমিন হালকা নিচু হয়ে গুনগুন করে গাইল, তেরা মুস্কুরানা নজর ইউ ঝুকানা মেরে লিয়ে হ্যাঁ বাস মেরে লিয়ে হ্যাঁ। নূরের গালে নিজের গাল ঘষে দিল। নূর বাঁকা হেসে সামনে বসে থাকা কামিনী চৌধুরীর দিকে তাকালো, সে কটমট করে তার দিকেই তাকিয়ে। লারাকে এখনও পাওয়া যায়নি। নূর তাদের আশ্বাস দিয়েছে সে সময় মতো লারাকে বধূবেশে উপস্থিত করবে। কামিনী চৌধুরী জানেন নূর নিজের কথা রাখবে, তবুও নিশ্চিন্ত হতে পারছেন না। আশমিনের মতিগতি তার ঠিক লাগছে না। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলে হয়। আশমিন নিজের রুমে দাঁড়িয়ে বরবেশে তাকে কোনো দেশের রাজাই লাগছে বটে। কিছু একটা ভেবে শয়তানি হেসে বিড়বিড় করে বলল, তোমার জীবনে কালবৈশাখী ঝড় তুলে দিব তেহজিব। ঠিক যেমন আজ আমার হৃদয়ে ঝড় উঠেছে, ঝড়ের তাণ্ডবে যেমন শুকনো ডালপালা ভেঙে পড়ে, তোমাকেও ঠিক সেভাবে ভেঙে গুড়িয়ে দেব। তবে তোমার মতো আমি একা ছাড়বো না, তোমাকে খুব যত্নে কুড়িয়ে নেব বাহুডোরে। আজ যেমন তুমি আমাকে শূন্যতার মহাকাশে ছুঁড়ে ফেলেছ, ঠিক আমিও তোমাকে আমার হৃদয়ের আস্ত করে ছুঁড়ে ফেলবো। দেখা হবে শীঘ্রই। আশমিনের চোখ মুখ লাল হয়ে গেছে। বরবেশে বসে আছে সে, পাশেই তার বাবা মলিন মুখে বসে। প্রেস মিডিয়া চারিদিকে গিজ গিজ করছে। শামিয়ানার ওপাশে লারা বধূবেশে উপস্থিত, নূর সামনেই দাঁড়িয়ে, মুখে তার ক্রূর হাসি। আশমিন হঠাৎ করে খুব হাসি হাসি মুখ করে তাকালো নূরের দিকে। হকচকিয়ে গেল নূর। এর মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। লারাকে কবুল বলতে বললে লারা ভীতু স্বরে আশমিনের দিকে তাকালো। আশমিন হাসি মুখে তার দিকে তাকিয়ে ইশারায় কবুল বলতে বলল। লারা কাঁপা কাঁপা গলায় কবুল বলে দিল। আমজাদ চৌধুরী মুখ কালো করে ফেলল। হঠাৎ আশমিন চিৎকার করে উঠল, কি হয়েছে আব্বু? বুকে ব্যথা করছে? চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আশমিনের চিৎকার শুনে আমজাদ চৌধুরী হাত এমনিতেই বুকে চলে গিয়েছিল। সে এখন হতবম্ব চোখে আশমিনের দিকে তাকিয়ে। আশমিন ফিসফিস করে বলল, যদি চাও এই মেয়েকে বিয়ে করে সত্যি সত্যি তোমার হার্ট অ্যাটাক না দেই, তাহলে আমার সঙ্গে এই মুহূর্তে হসপিটালে চলো। আমজাদ চৌধুরীর এবার সত্যিই বুকে ব্যথা শুরু হয়ে গেল।